আচ্ছা, তাহলে আহ আপনারা কেউ কিছু দেখাবেন নাকি আমি শুরু করব? আপনি দেখুন আজকে আমরা কি কি দেখবো। আচ্ছা, যেটা মেসেজ দিছিলাম গ্রুপে, যে আমরা হচ্ছে বোট রিকভারিটা দেখবো আর কি, হ্যাঁ? বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আমাদের রাশেদ ভাই যদি অলরেডি সেটা করে ফেলছে, খুব ভালো লাগছে দেখে এবং নোটও করছে। আমি একটা পিডিএফ ও শেয়ার করছিলাম বাংলায়, আপনারা কি কেউ দেখছেন সেই পিডিএফটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাশেদ ভাই দেখছেন মনে হয়, না? হ্যাঁ, দেখতে আমিও আপনারা দেখে আমিও বাংলা একটা বানাইতে পরে পরে আপলোড দিলাম। আচ্ছা আচ্ছা, আমার পিডিএফটা কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে ভালো হয়েছে। আপনি তো আবার হচ্ছে আরেকটু বেশি ডিটেল বর্ণনা করে দিচ্ছেন কিভাবে কিভাবে করছেন। হ্যাঁ হ্যাঁ, অপশন গুলো একটু বোঝানোর চেষ্টা করছিলাম কেন রান করতেছি। তো ওইটা দেখে কি মানে বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার কাছে আসলে সত্যি বিষয়গুলো খুব ইন্টারেস্টিং লাগে। তো ওই বিষয়টা যেহেতু আমরা লেখা থেকে দেখছি, আমরা এখন হচ্ছে একটু আমাদের ল্যাবে দেখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিলাম তাহলে আমি, হ্যাঁ। ভাই, ওই যে 8 তারিখের ক্লাসটা কিন্তু দিয়ে এটা আমি করছিলাম, আমি জানি না ওইটা কি করা হচ্ছিল। আচ্ছা, এটা হয় কি রাশিদ ভাই, ওই মানে ভিডিও গুলো অটো রেকর্ড হয়ে আমার মেইলে নোটিফিকেশন চলে আসে। ওইটা যে আসলে কোথায় যে জমা হয়েছে, মেইল তো অনেকগুলো আসে, আমাকে একটু খুঁজে দেখতে হবে ভাই। দেখে নিচ্ছি সমস্যা নেই ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দিলাম। আমরা আসলে আজকের সেশনটা করতে গেলে যেটা হবে, আগের অনেকগুলা বিষয়ই এখানে বারবার চলে আসবে। আশা করি আপনারা বিরক্ত হবেন না, হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে দেখবেন, আমাকে সুযোগ দিবেন আর কি। আচ্ছা, তো শুরুতেই বলে নেই, আমরা যখন ওএস ইনস্টল করব তখন হচ্ছে রেট করব আমরা একদম, মানে আজকে যদি কেউ নতুন জয়েন করে থাকেন তাহলে সেও বুঝতে পারবে আসলে আমরা কি করতেছি। আমরা যখন ওএস ইনস্টল করব তখন ওএস এ জেডিএফএস রেট 1 করব। রেট 1 মানে কি, যদি একদম সংক্ষেপে সহজ ভাষায় বলি, রেট 1 হচ্ছে মিররিং। অর্থাৎ ধরেন আপনি দুইটা আয়নার সামনে দাঁড়ালেন, দুইটা আয়নাতে কিন্তু আপনার চেহারা একই রকম দেখা যাবে। সামনে দুইটা আয়না রাখলেন, আপনার দুইটা চোখ, দুইটা হাত, একটা মাথা, সেমই দৃশ্যটাই দুইটা মিররে দেখা যাবে, আয়নাতে দেখা যাবে। আসলে রেট 1 ব্যাপারটা ওই ঠিক একই রকম। অর্থাৎ আপনি আপনার যে ওএসটা আপনি ইনস্টল দিবেন, যখন রেট 1 করবেন তখন সেম ডাটা, সেম মানে পার্টিশন দুইটা ডিস্কের মধ্যেই থাকবে। এটা হচ্ছে রেট 1 এর ফিচার আর কি। তো সেটা আমরা একটু করব শুরু থেকেই। আমার এখানে ভিএম আছে, এটা আমি একটু ডেস্ট্রয় করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা নতুন করে একদম ভিএম ইনস্টল করে কাজ করব, আপনারা বিরক্ত হবেন না তো নাকি? না না, বিরক্ত হচ্ছি আপনি। না ভাই, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এখানে আজকে মনে হয় একজন নতুন অতিথি যুক্ত হয়েছে, রাকিব ফুয়াদ। রাকিব ফুয়াদ ভাই, আপনি কি আজকে প্রথম যুক্ত হয়েছেন আমাদের সেশনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম না, আসসালাম। আমি ছিলাম একদিন, কিন্তু মাঝখানে আবার ভার্সিটির এক্সামের কারণে জয়েন হতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আশা করি আপনি আবার নিয়মিত হবেন। জি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি এখানে দুইটা স্টোরেজ নিচ্ছি, আরো একটা স্টোরেজ আমি নিয়ে নিতেছি এখানে। এটা আমি 30 টিবি নিলাম। এখন আমি ওএসটা ইনস্টল দিচ্ছি। তো ওএস ইনস্টল হইতে থাকুক, আমরা আমাদের মতো কথাবার্তা চালিয়ে যেতে থাকি। আহ, আমরা তো বেশ আজকে সম্ভবত আমাদের 10 নাম্বার সেশন, আমি যদি ভুল না করি। তো যারা জয়েন করতেছেন তারা কি বুঝতেছেন সেশন গুলা ঠিকঠাক, বা আমাদের ইমপ্রুভ করা দরকার কোথায়? যদি কারো পরামর্শ থাকে একটু পরামর্শ দিতে পারেন।
আচ্ছা এভাবে একটু বলে নেই, এই যে দেখেন আমার এখানে যেহেতু দুইটা ডিস্ক, আমি জেডএফএস রেট 1 করলাম, হ্যাঁ, আর এটাকে আমি ডো নট ইউজ দিলাম। Okay, দিয়ে নেক্সট দিলাম। বাংলাদেশ এগুলো আপনারা জানেন। তারপর সেই সুপার সিক্রেট পাসওয়ার্ড, ডু নট ইউজ কোনটা দিলেন? মানে এটা আসলে তাড়াতাড়ি আচ্ছা চলে গেছে তো, খেয়াল হ্যাঁ করতে হয়। আমি দিচ্ছি। এটা হচ্ছে আমরা তো তিনটা ডিস্ক নিছিলাম, হ্যাঁ, তিনটা দেখেন একটা জি 30 জিবি আছে, 30 জিবি যাকে আমরা হচ্ছে ডো নট ইউজ দিলাম। আর এইখানে যে দুইটা নিছিলাম সিমিলার, দেখেন 20 জিবি 20 জিবি, সেই দুইটার উপরে আমরা হচ্ছে রেট 1 কনফিগার করতেছি। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার রেট। তারপর এখানে কি কোনো ছাটা নেওয়া লাগবে নাকি এমনি যেভাবে ডিফল্ট আছে ওইটাই? এটা যেভাবে ডিফল্ট আছে এভাবেই। আচ্ছা এখানে যদি আপনারা হার্ডওয়্যার রেট করেন তাহলে এখানে রেট করার প্রয়োজন নাই, তবে প্রক্সমক্স থেকে আসলে পরামর্শ দেওয়া হয় সফটওয়্যার রেট করার আর কি। আমি এখানে হচ্ছে জাস্ট গুগলের ডিএনএসটা দিলাম, হ্যাঁ, ইনস্টল দিলাম, কিছুটা সময় নেবে ইনস্টল হইতে। তো যেটা বলতেছিলাম যে আমাদের আসলে সেশন গুলা যে কোথায় ইমপ্রুভ করা দরকার, যদি আপনারা একটু পরামর্শ দিতেন তাহলে আমরা ওইভাবে চেষ্টা করে দেখতাম আর কি। আশিক ভাই শুনতে পাচ্ছেন? রাশেদ ভাই মনে হয় কিছু বলতেছেন, মানে সাউন্ড খুব কম আপনার এখানে, এখন শোনা যাচ্ছে? খুব কম সাউন্ড। হ্যালো। আচ্ছা আমার পক্ষ থেকে একটা প্রস্তাবনা ছিল। প্রথম প্রস্তাবনা হচ্ছে আমাদের যেই এখন যে শিডিউলে হচ্ছে সেশন গুলা, এই শিডিউলটা চেঞ্জ করা। আমারও কিছু ব্যস্ততা বাড়ছে, আরো নানান বিষয় ই করে আমার পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে আমাদের সেশন গুলা শনিবার এবং বৃহস্পতিবারে নিয়ে নেওয়া আর কি, 9:30টায়। হয়তো অনেকেরই অসুবিধা হবে, কারো কারো সুবিধাও হবে। যাদের অসুবিধা হবে তাদের আশা করি একটু মানে মানায় নেবেন আর কি, আমার রিকোয়েস্ট থাকবে আর কি। আমি একটু গ্রুপে এটা পরে লিখে লিখে দিয়ে দিব, শনিবার আর হচ্ছে বৃহস্পতিবার রাত 9:30টায়। আশিক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ভাই, ওই যে রেডের বিষয়ে যে বললেন, প্রোডাকশনের সার্ভার গুলোতে তো আপনার হার্ডওয়্যার রেট থাকে ওয়েসের জন্য। হ্যাঁ সেই ক্ষেত্রে যখন একটা সার্ভার আমরা মনে করেন একটা ফ্রেশ সার্ভার নিয়ে আসলাম, এসে আমরা প্রক্সমক্স সেট আপ করবো, সেই ক্ষেত্রে কি আমরা ওই হার্ডওয়্যার রেটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, কোনো সফটওয়্যার রেটই দিব একইভাবে পারবি না? আসলে দেখেন পারফরমেন্স এর বিবেচনায় যদি বলেন তাহলে তো অবশ্যই হার্ডওয়্যার রেট আগে আর কি। আপনি যদি হার্ডওয়্যার রেট করেন তাহলে এখানে সফটওয়্যার রেট করার প্রয়োজন নাই, তবে প্রক্সমক্স থেকে একটা রিকমেন্ডেশন থাকে আর কি সফটওয়্যার রেট করার। ভাই এখানে পারফরমেন্সের ইস্যু না, রেট রেট আসলে প্রক্সিমাসের যে আছে রেকমেন্ড আছে, এটা হলো ওরা বলে যে সবসময় হলো প্রক্সিমাসের যে রেট আছে সেটাই ইউজ করতে, হুম। এবং রেট কার্ডটা যেটা আছে এটা হলো প্রক্সিমাস এটা সাপোর্ট করে না, যার কারণে ওরা এটাকে ডিনাই করে। আর হার্ডওয়্যার এবং সফটওয়্যার যেটা আছে দুইটা রেটেই সেম পারফরমেন্সই দেয়, বাট সফটওয়্যারটা অনেকে করে, হার্ডওয়্যারটা একটু ইজি এই জন্য সবাই হার্ডওয়্যারটা করে, এবং মানে ওটার কোনো হ্যাসেল নাই। আর সফটওয়্যারটাতে একটু হ্যাসেল করতে হয় আর কি, কিছু কনফিগারেশন করতে হয়, বা ওটা অনেকে জানে না, মানে এই জন্য আর কি সবাই আর কি হার্ডওয়্যারটাকে করে আর কি। তো
আপনার প্রক্সমস যদি ইউজ করেন সেক্ষেত্রে রেড কার্ড না নেওয়াটাই বেটার আর কি, মানে ওই টাকাটা আসলে অযথা আর কি, খরচ আর কি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ এটা জানারও আমাদের দরকার আছে। আমরা ধরো প্রথম কথা অফিসে কোনো কারণে রাজি হলো, ঠিক আছে একটা সার্ভার নাও, সেখানে হচ্ছে প্রক্সমস দিয়ে তুমি তোমার ডিপ্লয় করো। তো তখন তো একটা দ্বিধার মধ্যে পড়ে যাওয়া লাগে, তো তখন আমার সার্ভারের রেট কি দরকার আছে কি নাই, এটা না, প্রক্সমসে আসলে মানে রেড কার্ডের দরকার না। প্রক্সমস কেন, আপনি যদি লিনাক্সে ইউজ করেন আপনার রেড কার্ড না হলে আপনি লিনাক্স থেকেই করতে পারবেন। কিন্তু আমরা কি করি ওই যে হ্যাঁ, ওই যে মানে আমরা করি হলো যে এই মানে অনেকে আছে যে এক্সট্রা মানে কনফিগারেশন বা এগুলো হ্যাসেল না নেওয়ার জন্য রেড কার্ডটা ইউজ করেন। তো কিন্তু আপনার প্রক্সমস হলো মানে স্ট্রিক্টলি আর কি, মানে সব জায়গায় আর কি বলে যে, এবং প্রক্সমসের সাইডেও ওরাও রেকমেন্ড করে যে আসলে রেড কার্ড ইউজ না করতে আর কি। আপনি দেখবেন যে এখন মানে কিছু 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 সফটওয়্যার এখন বের হয়েছে যেগুলো হলো আপনার মানে ম্যাক্সিমাম রেড কার্ড সাপোর্ট করে না আর কি। আপনি যদি বলেন মনিটরিং টুলসও কিন্তু অনেক কিছু সাপোর্ট করে না আর কি রেড কার্ড। অনেক জায়গাতে রেড পুল যেগুলো সেগুলো অ্যাকসেপ্ট করে না অনেক সফটওয়্যার। হ্যাঁ, মানে রিড করতে পারে না। যেমন আপনি যদি এসপি যেমন রেড কার্ড আছে, এসপি রেড কার্ডে কিন্তু আপনি মানে সবকিছু দিয়ে আপনি কিন্তু পুল করতে পারেন না যতক্ষণ আমাদের এসপি প্রোডাক্ট মানে সফটওয়্যার ইউজ করতেছেন আর কি, মানে এরা আর কি বাইন্ডিং করে রাখছে আর কি। এই জন্য সবাই আর প্রক্সমস তো হলো আপনার পুরোটাই হলো ওপেন সোর্স এবং আপনার জন্য মানে ইউজারকে দিয়ে দিছে যে তো আপনারা যেভাবে ইচ্ছে ই করেন। এই জন্য ওরা রেকমেন্ড করে না, এটা হলো মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, এখানে পারফরম্যান্স ইস্যুটা বলার কারণ হচ্ছে আপনারা যখন সফটওয়্যার রেট করবেন, এই সফটওয়্যার রেটের কারণে সে কিন্তু আপনার র্যামের একটা অংশ দখল করবে। হ্যাঁ, এটা খুব বেশি না, একটা মিনিমাম রিসোর্সে নেয় আর কি। আর আরেকটা বিষয় আপনাদের একটু বলি, বাংলাদেশ ইদানিং হচ্ছে অনেক সার্ভার প্রোভাইডার আছে যারা হচ্ছে আপনার ডেস্কটপ গ্রেড হার্ডওয়্যার ইউজ করে সার্ভারে। দেখা যায় হচ্ছে তারা চায়না থেকে কিংবা বাংলাদেশে পাওয়া যায় ছোট সাইজের সার্ভার চেসিস, এইগুলাতে হচ্ছে তারা ডেস্কটপ গ্রেডের মাদারবোর্ড বসায়। এখন ডেস্কটপ গ্রেডের মাদারবোর্ডের মতো দেখতে এন্টারপ্রাইজ লেভেলের সার্ভার মাদারবোর্ডও পাওয়া যায়, কিন্তু কেউ কেউ হচ্ছে এই ডেস্কটপ গ্রেড মাদারবোর্ড গুলা ইউজ করে। তো ডেস্কটপ গ্রেড মাদারবোর্ড যখন তারা ইউজ করে তখন কিন্তু আলাদা রেড কার্ড তারা লাগায় না, এবং রেড কার্ড আসলে এক্সপেন্সিভ এবং এটা খুব একটা অ্যাভেলেবল না। এটা হলো আপনার মোমেন্টাম সার্ভার বলে আর কি, যেন আমাদের আমিও নিছি একটা, সেটা হলো আপনার ওদের হলো আপনার রেড কার্ডটা যেটা আছে ওটা আসলে একদম বেসিক রেড কার্ড, যেটা হলো আপনার অত আপনি যেমন এইচপি ডেল বলেন ওদের যেরকম মানে স্টেবিলিটি আছে এটাতে নাই। এই জন্য আবার কষ্ট অনেক কম, তো আর রেড কার্ড নিলে আবার এক্সট্রা একটা খরচ হয় ওই জন্য কল্পনা বেশ ভালোই খরচ আসে। হ্যাঁ, ওই জন্য কি করে সবাই রেড কার্ড না নিয়ে ওই টাকাটা দিয়ে র্যাম কিনে ওই মানে একবারে সফটওয়্যার রেডে চলে যায়, সবকিছু এক জায়গায় ম্যানেজ করে ফেলতেছে, একই হচ্ছে। এবং ওটার বেনিফিটটা পাচ্ছে যে আপনার সফটওয়্যার রেড করলে তো আমার কন্ট্রোলে থাকতেছে, আমি আমার মতো করে যা খুশি তাই করতেছি। যেটা হলো আপনি হার্ডওয়্যার রেডে তো আমি করতে পারতেছি না, ওখানে ডিফল্ট যেগুলো কনফিগারেশন থাকতেছে যেভাবে থাকতেছে ওটাই। এখন মনে করেন যে আমি রেড কার্ড কিনলাম আজকে, যেমন আমার একটা এইচপির একটা সার্ভার আছে 10 বছর আগে, তো ওটাতে যেমন হচ্ছে রেড কার্ড আছে, ওটার এখন আপডেট নাই। এখন আমার কি হচ্ছে, ওটা তো আমি আর আপডেট করতে পারতেছি না, ওটা আমি ইউজও করতে পারতেছি না। কিন্তু আমার যদি সফটওয়্যার থাকে আমি কিন্তু আমার মতো করে আমি কিন্তু যখন তখন ওটাকে আপডেট করতে পারতেছি, আবার ডাউনগ্রেড করতে পারতেছি। এই যে এই ফ্যাসিলিটিটার জন্য আসলে বেসিক্যালি সবাই এখন কিন্তু মানে এসে যাচ্ছে আর কি, সফটওয়্যার রেডি বেশি করে আর কি, মানে সব দিক থেকে চিন্তা করে আর কি। এটা কিন্তু একটা সুবিধাও হয়ে গেল, মানে আপনার রেড কার্ডে টাকা বাঁচে যেতেছে। তো এই সুবিধা যে আমাদের প্রক্সমক্স দিছে এটা আমাদের জন্যই ভালো হইলো। আচ্ছা, আমি আমার রিপোজিটরিটা আপডেট করে নিচ্ছি, একটু সময় নিচ্ছে আর কি। যাক, ভালো, রেড নিয়ে একটা ভালো আলোচনা হয়ে গেল। রেড এর মধ্যে আরেকটা জিনিস আছে যে আপনার রেডের তো অনেক ফাইল সিস্টেম গুলো এখন মানে আপগ্রেড ফাইল সিস্টেম আছে, যেমন জেটিএফএস তারপরে আছে, এগুলো কিন্তু আবার এই মানে হার্ডওয়্যার যে রেড আছে ওটা তারা সাপোর্ট করে না। এই জন্য ওটা একটা মানে ওয়ান অফ দ্য রিজন হার্ডওয়্যারকে ডিনাই করে।
আরো একটা মনে হয় বিষয় আছে, আপনার হার্ডওয়্যার রেটে মনে হয় যেই কোম্পানির যেই মডেলের হার্ডওয়্যার থাকে সেটা ছাড়া মনে হয় রেটে আবার পরবর্তীতে কিছু করা যায় না, এরকম কিছু একটা লিমিটেশন আছে মনে হয়। হ্যাঁ, ওটা তো বললাম, ওটা তো লিমিটেশন আছে। যেমন আপনি এসপিটাতে আপনি এসপির সফটওয়্যার বলেন, ওর ফার্মওয়্যার বলেন, ওটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। মানে ও যদি আপডেট বন্ধ করে দেয় আপনি ওটা আর ইউজ করতে পারবেন না, এরপরে আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না। মানে এগুলো লিমিটেশনের কারণে এখন তো দুনিয়া হয়েছে আপনার মানে যে সবকিছু নিজের মতো করে করা, এখন তো আর কেউ কারোর ডিপেন্ডেন্সি, আমি আমার হার্ডওয়্যার কিনছি, আমি আমার মতো করে ইউজ করবো। তো এখন লিনাক্স একটা ওপেন সোর্স একটা কার্নেল করছে, তো কার্নেল দিয়ে তো এই যে আপনি যে ডিজিটাল ওশন বলেন বলেন, এরা কি করে, যেমন বাংলাদেশে আপনি যে বিলিয়ন ইন্টার ক্লাউডের যে বিলিয়ন আছে, তো ওরা কিন্তু আপনার এই এসপি ডেল এর কিন্তু সার্ভার ইউজ করে না, ওরা কিন্তু মোমেন্টাম সার্ভার ইউজ করে। এগুলো করে কিন্তু ওনারা ওদের মতো করে কাস্টমাইজ করতেছে, করে আপনার মানে কার্নেল কাস্টমাইজ করতেছে, করে মানে সেল করতেছে, ক্লাউডে সার্ভার সেল করতেছে। তো এই জিনিসগুলোর জন্য আর কি মানে হার্ডওয়্যার রেটে কেউ যায় না আর কি। আর ওই তো বললাম যে হার্ডওয়্যার রেটে যে টাকা আছে ওই টাকাটা দিয়ে আপনি র্যাম কেনেন, র্যাম দেখা যাচ্ছে একটা রেট কার্ড দিয়ে আপনি 128 জিবি র্যাম কিনতে পারবেন বা করতে পারবেন। তো আপনার হার্ডওয়্যারের শুধু ওটা নিয়ে অকুপাইড করে রাখার কোনো তো দরকার নেই। বস এই ব্রিলিয়ান্টের সার্ভিস কিন্তু আমাদের এখানে চলে, হ্যাঁ, আমি কিন্তু এই করি, ওদের সার্ভিসটা ভালোই, খারাপ না। না, সার্ভিস নিয়ে তো খারাপ খারাপ বলার কথা বলতেছি না, আমি বলছি যে ইউজ করে আর কি। এখন মনে করেন বাংলাদেশে ম্যাক্সিমাম ডাটা যারা যারা ডাটা সেন্টারে করতেছে, ডাটা সেন্টার এখন কর্পোরেট ম্যাক্সিমাম, এখন যে ডেল এসপির যে একটা সার্ভার, আমরা একটা রিসেন্ট একটা সার্ভার কিনতে গেছিলাম যেটা হলো 38 লাখ টাকা দাম। তো সে সেম কনফিগারেশনের ডাবল, মানে সেম না, ডাবল কনফিগারেশন, ওই প্রাইসে ডাবল কনফিগারেশন, কিন্তু প্রাইস আরো কম, প্রায় 18 লাখ টাকা না 19 লাখ টাকা আর কি। যেটা হলো আমার যদি আমি ডেলের কিনতে চাই 40-42 লাখ টাকা লাগে, মানে 256 জিবি র্যাম, তারপরে হার্ড ডিস্ক আপনার দিয়ে সবকিছু দিয়ে আর কি। মানে কাস্টমাইজ করে বানাই নিলে পারে। কাস্টমার যদি এটাকে বলে মোমেন্টাম বলে, হ্যাঁ হ্যাঁ, ওই যে বুঝছি কাস্টম মেড যেগুলো হ্যাঁ পাওয়া যায়। কাস্টমার যেমন অ্যাস্ট্রক মাদারবোর্ডের অ্যাস্ট্রোকের মাদারবোর্ড ভালো। গুলাই বেশি চলে বাংলাদেশে। অ্যাস্ট্রোকে এখন ভালো, মানে সার্ভার গ্রেডে আপনি কাজ করতে গেলে অ্যাস্ট্রোকের মতো আপনি স্টেবল এখন কোনো অ্যাস্ট্রোকি হচ্ছে মাদারবোর্ড ভালো, মানে আপনার যারা নিজেদের মতো করে বানানো নিতে চায় মার্কেটে অ্যাস্ট্রোকি হচ্ছে ভালো, রিলায়েবল। এবং আপনার যারা যে আপনার স্টোরেজ করতেছে ওই ওই সার্ভার নিচ্ছে, নেওয়ার পরে আপনার হার্ড ডিস্ক নিচ্ছে। আপনার তো মেইন ইস্যুটা হলো যে আপনার সার্ভারে হলো তো ওই মাদারবোর্ডটা আপনি কি নিচ্ছেন, ওটা জাস্ট আপনার স্টেবল ভাবে চলতেছে কিনা আপনার সার্ভিসটা, এটাই দেখা। আর বেসিক কাজ তো হলো আপনার এমনি যে একটা স্টোরেজ ইউজ করলে তো আপনাকে হার্ড ডিস্কটাই হলো বেস্ট পারফর্ম করে আর কি। আর হলো র্যামটা, এর বাইরে তো আসলে প্রসেসর তো ওখানে তেমন বেশি হয় না আর কি। যদি ডাটাবেস যদি বা কোনো যদি মানে কোয়েরি যদি কাজ না করেন আর কি, কোয়েরি রিলেটেড কাজ, সেক্ষেত্রে তো আপনার ওগুলো কনসিডার আর কি। এই যে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে বাইনারি লজিক, আপনারা মনে হয় চিনেন অনেকেই। একটাই বাইনারি লজিক ছাড়া আর কেউ করে না মোমেন্টাম, ঠিক আছে। এরা কিন্তু দেখেন এই যে যেটা বলতেছিলাম আমরা, আসলে স্ট্রোকের যে মাদারবোর্ড গুলো এগুলো কিন্তু এই যে দামও বেশ ভালোই, খারাপ না। আপনার বাংলাদেশের মধ্যে একটাই কোম্পানি আছে বাইনারি লজিক, যারা হলো আপনার বিভিন্ন ধরনের গ্রাফিক্স রিলেটেড যত পিসি আছে, তারপর আপনার মোমেন্টাম সার্ভার আছে, আপনি এগুলো হলো ওনারা মানে অথেন্টিক হলো সাপ্লায়ার আর কি। মানে এদের কাছ থেকে সাপোর্ট বলে নিয়ে বলে সবকিছুই এটা একটু ভালো আর কি। এটাই রিকমেন্ড করে অধিকাংশ মানুষজনের। আচ্ছা, আমাদের রিপোজিটরিটা আপগ্রেড হয়ে গেছে। তো আমরা যদি এবার হচ্ছে আমাদের নোট থেকে ডিস্কে চলে আসি, তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের রেড 1 এর কারণে এখানে আসলে মিররিং হয়েছে, মানে রেপ্লিকেশন হয়েছে। এইখানে যা ডাটা আছে বিডিএ, এই বিডিএ হচ্ছে কি আমার ডিস্ক, এনে বি থাকার কারণ আগে বলছিলাম আপনার, যেহেতু এটা ভার্চুয়াল ডিস্ক এই জন্য বি দিয়ে তারা নামকরণটা করে আর কি। আচ্ছা,
তাহলে দেখেন এখানে দেখাই যাচ্ছে যে এখানে আমার যেই ডাটা যে পার্টিশন টেবিল সেম দুইটার মধ্যে, এবং আমার এই অবস্থায় আমার সার্ভিসও চলতেছে। আমি বলছিলাম যে এই অবস্থায় যদি আমরা আমাদের এইখানে যদি লোকাল জেটাফেসে যদি কোনো বিএম বা কন্টেনার রাখি এবং পরবর্তীতে যদি আমরা ডিস্ক হচ্ছে এখানে রিপ্লেস করি, সেই বিএম বা কন্টেনার গুলো চলে আসবে। এটা কি আপনাদের কাছে মনে হয় যে আসলে আসবে? রাশেদ ভাই, আসবে? অবশ্যই আসবে। আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু প্রোপের জন্য করে কি একটা কন্টেনার রান করি, হ্যাঁ? কন্টেনার রান করলেই তো হবে, নাকি বিএমও লাগবে? কন্টেনার করেন তাহলে পরে জায়গা মানে কি হ্যাঁ, একটু আপনি দ্রুত কন্টেনার করেন, ফাইল একটা রাখেন, এটা জাস্ট টেস্ট করুন। উবুন্টু। আপনারা কিন্তু পরামর্শ দিলেন না যে আমাদের আর কোথায় কিভাবে ইমপ্রুভমেন্ট করা উচিত বা কিভাবে আগানো যায়। আর দিন দিন লোকজন কমে আসতেছে। আমরা শুরুর দিকে 20 জনের মতো হইতাম, এখন এই যে 10-12 জন হই। আচ্ছা, আমি পরামর্শের মধ্যে একটা জিনিস বলি। আমরা কি কি শিখলাম এটা আমরা আসলে কিছু পড়লে তো আসলে কিছু এক্সাম না হলে তো ভালো হয় না আর কি। এক্সাম টাস্ক মতো যে হ্যাঁ একটা টাস্ক দেওয়া হলো সবাইকে করে দিতে হবে, ভুল হোক না, না। যে যতটুকু করলো সাবমিট কারণ হলো কারণ হলো আপনি এক্সাম না দিলে ওই পরীক্ষায় কিন্তু মূল্যায়ন থাকে না এবং ওটা কোনো ইন্টারেস্টও থাকে না, ঠিক আছে? তো একটা দুটা জিনিস, একটা হলো এখন কিন্তু ওই মানে মানে এমন হয়ে গেছে যে আমাদের অলসতাটা এমন হয়ে গেছে বা ইয়ে হয়েছে যে মানে অলসতা বলতে ঠিক না, কারণ সারাদিন অফিস করে বাসায় যে মনে হয় যে আর ভাল লাগতেছে না, করি না, যেটা না করলেও নয় বা করলেও হয়, এই চিন্তা করি আর কি, করে আমরা পরে করি না। তো আমরা মানে আমার সাজেশন হলো যে আপনি একটা এক্সাম বলতে অ্যাসাইনমেন্ট টাইপের একটা ই করেন। আমরা জাস্ট একটা ই করলাম, মানে এখান থেকে একটা মানে একটা টেস্টিংও হলো যে আমি কি জানি, তারপরে আবার আপনি কিছু এমসিকিউ টাইপের কিছু দিলেন, কোশ্চেন দিলেন, কারণ আপনি যেটা হলো আপনার কোনো ই থাকবে না, কোনো এআই এর কাছ থেকে ই নিয়ে করা যাবে না বা ই করবেন, আপনার নিজেরা যেটা জানি এইভাবে একটা 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 কুইজ টাইপের একটা ই করেন, তাহলে ইমপ্রুভমেন্টের একটা ই থাকবে। টাস্ক মতো দিতে হবে এবং টাস্কের অ্যানসার ওই যে নিজে করেছে তার কম্পিউটারে হচ্ছে স্ক্রিনশট এবং সে দেখাবে না, দেখালো লাইভ দেখালো, একটা দুটো সেশন এরকম হলো, দেখালো যে আমি এই জিনিসটা সলভ করছি, আমি এটা দেখালাম। আরেকদিন মনে করেন যে মেজভাবে একটা দেখালো, উনি একটা সলভ করলো, উনি একটা দেখালো। এরকম করে একটা লিস্ট ডাউন করে যে আমরা কে কি করব বা নাও হতে র্যান্ডমও হইতে পারে। তাহলে হবে কি জিনিসটা হলো যে তখন একটা আগ্রহ থাকবে যে না ভাই আমার একটু একটু দেখাইতে গেলে আমাকে আমাকে তো কিছু করতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড হলো যে আমার কাছে হলো শিক্ষা হলো যে হলো যে এক চান্সে যদি হয় ওটা হলো শিক্ষা হয় না, যদি 10 চান্সে হয় তাহলে ওটা শিক্ষা হয় বা ওটা সারা জীবন মনে থাকে আর কি। রাইট। মানে তো দাদা একটা ভালো পরামর্শ দিচ্ছে, হ্যাঁ। তাহলে আমার মনে হয় যে একটু ইন্টারাকশনটা বাড়বে, সবার আগ্রহ বাড়বে, একটু গুরুত্ব নিয়ে মনে হয় যে কাজগুলো করবে আর কি। এখন এটা এমনও হইতে পারে যে অ্যাসাইনমেন্ট না করেও সে একটা ম্যানুয়াল আকারে পিডিএফ বানাও দেখাইতে পারে, দেখাইতে হবে কিছু না কিছু দেখাইতে হবে একজন, আর এই সপ্তাহে না হোক পরের সপ্তাহে কোন এক সপ্তাহে দেখাইতে হবে কেউ একজনকে আর কি। এতে এতে অনেকে রয়েছে, আমি কিন্তু অনেক কোর্স করি, সব কোর্সে ওই যে এরকম করে করার পরে দেখা যাচ্ছে যে আমি আসলে ওই যে যখন আমার যখন দরকার হয়, আমার রিয়েল লাইফে দরকার হয়, তখন আমি ওটা নিয়ে কাজ করি। আর যখন দরকার হয় না তখন আমি মনে করি যে আছে তো ওটা আমার কাছে, দেখি পরে দেখবো, যখন লাগবে তখন দেখবো। আর সেকেন্ড আর হলো যে এখন আমার কাছে যেটা সবচেয়ে মনে হয় যে প্রক্সমসটা এমন একটা হয়ে গেছে যে এটা যদি আমি ভালো করে শিখলে এটা আসলে ফিউচারটা ভালো আছে, এখন পর্যন্ত ফিউচার ভালো আছে। ফিউচারে কি হবে সেটা জানি না, বাট আগামী 5 বছর 10 বছরে এটার মার্কেট ভালো আছে বা জব ভালো আছে
বা আপনি এক্সপেরিমেন্ট, যেমন ভিএমওয়ার কিন্তু একটা সময় কিন্তু ভালো চলছে, এখন কিন্তু অনেকে ফিনান্সিয়াল কারণে কিন্তু অনেকে কিন্তু মানে ওখান থেকে বের হয়ে আসতেছে। দাদার মাঝখানে আমি একটু কথা বলি। আসলে এখন আসলে একটা উপযুক্ত সময় প্রক্সমক্সে স্কিল ডেভেলপ করার, কারণ অনেক কোম্পানি আসলে ভিএমওয়্যার এর যে লাইসেন্স ফিটা আর বহন করতে পারতেছে না। তারা একদম মানে অন্য বিকল্প খুঁজতেছে, এবং অনেক কোম্পানি হচ্ছে তাদের সার্ভিস গুলো মাইগ্রেট করে প্রক্সমক্সে নিয়ে আসতেছে। তো যার কারণে আমিও মনে করি দাদার সাথে একমত যে এটা আসলে এখন একটা মোক্ষম সময় প্রক্সমক্সে ডেভেলপ করা। আবার পাশাপাশি কিন্তু অনেক কোম্পানিরা চিন্তা করতেছে যে প্রক্সমক্স ফ্রি দিচ্ছে, আমরা কেন টাকা দিয়ে করবো, সবাই করতেছে আমরাও প্রক্সমক্স শিখলাম, এরকমও অনেকে এই করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সামনে একটা সেশনও রাখতে চাচ্ছিলাম যে ভিএমওয়্যার থেকে কিভাবে ভিএম গুলা প্রক্সমক্সে মাইগ্রেট করে নিয়ে আসে, এরকম একটা সেশন রাখলে ভালো হয় না ভাই? ওইটা পরে করেন ভাই। আগে হচ্ছে আমরা একদম ধারাবাহিক ভাবে প্রক্সমক্স এর প্রসিডিউর গুলো শেষ করি, ওইগুলো তো আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা আরো পরে, যেমন আমরা হচ্ছে ব্যাকআপ সার্ভার এখনো দেখি না, ডেটা আমার একটা ইয়ে আছে যে প্রক্সমক্স প্রোডাক্ট। ওকে, বুঝতে পারি না। বুঝি নাই। নতুন ভাই কথা বোঝা যায়নি, আরেকবার বলেন। বস বলতেছিলাম যে হচ্ছে প্রক্সমক্সের যে প্রোডাকশন লেভেলের যে ইন্টারফেসটা, ওইটা মানে এইটাই তো প্রোডাকশন লেভেল ইন্টারফেস ভাই, প্রোডাকশনের জন্য তো ইন্টারফেস আলাদা। ভাই প্রোডাকশন এটাই তো, এখন তো আসলে এটাই সেম ইন্টারফেস, এটা আলাদা কিছু না। আলাদা ইন্টারফেসের ভিতরে কাজ করতেছে, এটাই বলছি। জুদার ভাই বলি, আপনার হলো প্রোডাকশন লেভেলে আপনি যেটা কথা বলছেন এটাই প্রোডাকশন, আপনি যদি এটা প্রোডাকশনে দেন এটাই প্রোডাকশন হবে, কিন্তু প্রোডাকশন লেভেলে কিছু আপনার মানে আপনার পলিসি অ্যাপ্লাই করতে হবে, যেটা হলো আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি সার্ভার গুলোকে ম্যানেজ করবেন এবং কতগুলো ভিএম করবেন, সেই অনুযায়ী আপনি কতগুলো রিসোর্স লাগবে, সেই টেকনিক্যাল এসপেক্ট গুলো আপনাকে ফাইনাল করতে হবে। এটা হলো প্রোডাকশনেরই। আসলে প্রোডাকশন এবং টেস্টের মধ্যে কোনো ওই নেই আর কি, টেস্টও যা জিনিস দেখাবেন প্রোডাকশনও সেম। চিন্তা করতে হবে, ঠিক না ভাই? প্ল্যানটা হলো প্রোডাকশন, হ্যাঁ। আপনি কি প্ল্যানে করতেছেন এটাকে বলে প্রোডাকশন, আর প্রোডাকশনে আপনি এটা হলো টেস্ট করতেছেন। টেস্ট করার পরে এখন আপনি মনে করেন 20 জিবি র্যাম হার্ড ডিস্ক দিয়ে টেস্ট করতেছেন, আপনি এখন প্রোডাকশনে আপনার দরকার হলো 100 জিবি হার্ড ডিস্ক। তো সেক্ষেত্রে আপনি 100 জিবি করার জন্য আপনি সার্ভারটাকে কোন গ্রেডের সার্ভার নেবেন, কত জিবি র্যাম নেবেন, এই জিনিসটা আপনারই করতে হবে। এবং তারপর ওই 100 টিবি ওই মেশিনের মধ্যে আপনার কতগুলা ভিএম রান হবে, তাতে কি কি সার্ভিস চলবে, এগুলো সব আপনাকে চিন্তা করতে হবে তখন। হ্যাঁ, এগুলো হলো প্ল্যান করবেন, এটা হলো প্রোডাকশন। প্রোডাকশন আর টেস্টের মধ্যে ডিফারেন্স নেই। যেমন ভাই এরকম তো বিষয়, একটা অফিসে আপনার একটা অফিসে একটা সার্ভার ডিপ্লয় করা হবে, সে শুধুমাত্র ফাইল শেয়ার করবে আর কিছু না, তার প্ল্যান একরকম। আবার মনে করেন একটা অফিসে আমি একটা সার্ভার প্ল্যান করতেছি যেখানে আমার মাল্টিপল ভিএম থাকবে, তার মধ্যে আমার উইন্ডোজ সার্ভারও থাকবে, লিনাক্স সার্ভারও থাকবে, সেই তখন সেই হিসাবে প্ল্যান করতে হবে। আবার হতে পারে একটাতে শুধুমাত্র ওয়েব সার্ভার চালানোর জন্য তো আপনার প্ল্যান করা লাগবে, এইগুলা সেই ওইভাবে হিসাব করে প্ল্যান করতে হবে তখন। মানে ওটা হলো প্ল্যান, প্রোডাকশন মানে হলো প্ল্যান করা। স্টোরেজ সার্ভার হতে পারে শুধু স্টোরেজের জন্য। আসলে এই যে হ্যালো, আপনার কথা শোনা কেটে কেটে আসতেছে। আবার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বিদ্যুৎ চলে গেছে তো আমি কোন নেটওয়ার্ক থেকে অ্যাড হচ্ছে। আচ্ছা, মানে হলো আপনি কি প্ল্যান করে করতেছেন, কারণ প্রোডাকশনে তো আপনি কোনো কিছু নষ্ট করতে পারবেন না, বা নষ্ট হলে আপনি মানে ওখানে কি করতে হবে, আপনার সার্ভার প্ল্যান করতে হবে, ডিজাস্টার প্ল্যান করতে হবে। আপনার সার্ভারটা নষ্ট হলে আপনি পরে কি প্ল্যান করবেন সেই অনুযায়ী রিডান্ডেন্স করতে হবে, তারপরে ব্যাকআপের সলিউশন করতে হবে, ব্যাকআপটা আপনি কিভাবে এখানে ম্যানেজ করবেন, সেই ম্যানেজটা আপনাকে, আপনি এটা হলো টেস্ট করতেছেন, করার পরে ওইটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করার পরে ওর পরে তার আপনি ওখানে তার যে কোনো টেস্ট করতে পারবেন। এই জন্য হলো যে প্রোডাকশন এবং টেস্ট। প্রোডাকশন মানে হলো প্রোডাকশনের সঙ্গে প্ল্যান যুক্ত, আপনি কি প্ল্যান করতেছেন সেই অনুযায়ী প্রোডাকশন। আর
আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে ধরেন আপনার অনেক বিষয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, আরেকজনের আছে, তবে এই রিয়েল টাইম যে প্রোডাকশন সিনারিও গুলা এইগুলা হয়তো অনেকে জানে না। যে অনেকে কথা আমার অফিসে এরকম কোনো ইয়েই নাই, পার্সপেক্টিভ নাই, আমি জানি না যে আসলে এরকম কি হয় না হয়। এই জিনিসগুলো যদি আমরা একটু আলাপ আলোচনা করি, তারপরও কিছু কিছু আইডিয়া জেনে রাখা হয়। হ্যাঁ, আমার প্রক্সমক্স আমি এইভাবে সার্ভার ডেপ্লয় করতে পারি, আমি এই কাজ করতে পারি। এই জিনিসগুলো একটু মাঝে মাঝে মনে হয় আমরা একটু আলাপ করলে ভালো হবে সবার। হ্যাঁ, ওই যে ওইটাই তো বললেন যে এটাও একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে। একজন মনে করো যে কোশ্চিন রেজ করলো যে কতগুলো কোশ্চিন করতে পারে, 10টা করে কোশ্চিন বানালো, যে কি কি কোশ্চিন আছে হইতে পারে, প্রবাবল কোশ্চিন কি কি আছে, ওগুলা নিয়ে বসে ডিসকাস করলাম, তাহলে আইডিয়া একটা ইয়ে থাকলো। আর ওই কোশ্চেনের মধ্যে হইতে পারে যেমন আমরা রেট কিভাবে কাজ করে, রেট ভাঙলে কি হবে, রেট 1 থেকে 10 পর্যন্ত রেট গুলো যে আছে, কোন রেটের কি কাজ আছে, কোনটার জন্য কি হবে, কোনটা হট সোয়াবল হবে, কোনটা আপনার হট স্পেয়ার থাকবে, কোনটা কোন রেট করলে হট স্পেয়ার থাকবে না, এবং তারপরে কোন রেটের মধ্যে স্পিড কি বেশি হবে, কোনটার মধ্যে স্পিড কম হবে, কোনটা ডাটাবেজের জন্য কোন রেটটা বেস্ট। এই জিনিসগুলা মানে এটা তো মানে এগুলো কোশ্চিন করতে হবে। বেসিক্যালি আছে আশিক ভাই তো উনি ট্রেনিং করাচ্ছে, তো উনি তো আসলে কোশ্চিন জেনারেট করতে পারবে না, উনি হলে অ্যান্সার দিতে পারবে, বা অ্যান্সার দিতে গেলে ওনাকে পরে এটাকে নিয়ে অ্যানালাইজ কোনো উনি 10টা কোশ্চিন করলে উনি দেখা যাচ্ছে 2টা অ্যান্সার করতে পারবে, বাকি 8টা বললো যে ভাই আমি এখন পাচ্ছি না, আমি আপনাকে পরে জানাচ্ছি। পরে ওনাকে হয়তো কারো কাছে শুনতে হবে, না হলে গুগলে দেখতে হবে, কোথাও দেখে তারপরে ওনাকে জানাই মানে ওটাকে স্টাডি করে তারপরে বলতে হবে। কিন্তু সব তো এক টাইমে মনে রাখা সম্ভব না কোনো মানুষের। হ্যাঁ, তো ওই জন্য হলো রিয়েল টাইমে আমরা 10জন মানে কমিউনিটিতে আমরা 10জন 20জন যে বসছি, 10জন 20 জনের এটা তখন যেমন ডুডল ভাই এখন বললো, আমি বললাম, মেজবা ভাই বললো, তো এখন দেখা যাচ্ছে উনি ওনার ওটা ক্লিয়ার হলো, হওয়ার পরে ওনার ওখান থেকে আবার আরো একটা কোশ্চিন বের হলো, তখন উনি ওই কোশ্চিনটা করলো আর কি। আসলে স্পিকার কখনো কোশ্চিন করতে পারে না, কোশ্চিন জেনারেট করতে পারে না, স্পিকার অ্যান্সার করতে পারে। অ্যান্সার করতে গেলে 2 ভাবে করতে পারে, একটা ইনস্ট্যান্ট করে আর একটা হলো পোস্ট অ্যান্সার করে, একটা প্রি অ্যান্সার। তো আপনার পোস্ট অ্যান্সার করতে গেলে আপনাকে তো ওই কোশ্চিন তাকে দিতে হবে, তাকে তো থ্রো করতে হবে, ঠিক আছে? তো ওই জন্য আসলে মানে এই জিনিসটা আসলে করা উচিত আর কি। মানে কমিউনিটি থাকলে শুধু যে দেখাবে করব করলে তো আসলে আসলে ট্রেনিং করাই ভালো, কোনো একটু ইসে যে বসে। সরি, আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল, তো এই জন্য আমি আসলে আচ্ছা, সমস্যা নেই, বলেন। আমি তখন বলতেছিলাম যে আসলে আমি যেখানে যে এনভায়রনমেন্টে থাকি, এই এনভায়রনমেন্টে আসলে এগুলো শেখার কোনো ওয়ে নেই, স্কোপ নেই। এই কারণে আমার ল্যাকেন্সিটা অনেকটাই হয়ে গেছে আর কি, ওটাই বলতেছিলাম। না না, এটা ল্যাকেন্সির কথা বলতেছি না, এখানে বলতেছি যে না জানতে পারে, সমস্যা নেই। কারণ প্রক্সমস আমিও জানতাম না এক সময়, আমিও এখানে এখন জানতেছি। বা আমি তো মনে করি যে প্র্যাকটিক্যালি কিছু মানে ভিএমআর এ কাজ করছি, ওইটার থিং নিয়ে আমি কোশ্চিন মানে করতেছি, খুঁজতেছি, খোঁজার পরে দেখতেছি যে এটার সঙ্গে সিমিলার হতেছে, যেটা হচ্ছে না, মিলতেছে না, সেটা নিয়ে করতেছি। যেমন কোন জায়গায় যেমন ওইদিন এক জায়গায় আমি একটা ইসে দেখলাম যে আপনার আমরা যে একটু ভাই আমি বসে ফোন দিচ্ছি। আচ্ছা, উৎপল ভাই ফিরতে থাকুক, আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানে অলরেডি আমাদের রিপোজিটরি আপডেট দিয়ে ফেলছি। তো এখন যদি আমরা আমাদের ডিস্ক গুলো দেখি, তাহলে আমরা কি শুনতেছেন আমার কথা? জি ভাই। জি, আচ্ছা, শুনতেছি। দেখেন আমরা এলএসবি এল কে যখন কমান্ড দিলাম, তখন আমাদের এখানে আমাদের যে ডিস্ক আছে, ডিস্কের পার্টিশন টেবিলটাও দেখাই দিতেছে যে কিভাবে পার্টিশন হয়েছে। এটা হচ্ছে আমাদের বিডিএ, এটাকে দেখেন, এটার ভিতরে আরো 3টা পার্টিশন হয়েছে। হ্যাঁ, এক একটার কাজ এক এক রকম। ঠিক সিমিলার হচ্ছে বিডিবি এরকম। এবং এইখানে আমার এখন আমার প্রক্সমক্স চলতেছে, প্রক্সমক্স এর ভিতরে যে কন্টেনার আছে সেই কন্টেনার ঠিকঠাক মতো চলতেছে। তো এখন আমরা এখান থেকে একটা ডিস্ক সরাই দিব, আমরা ম্যানুয়ালি সরাচ্ছি, কিন্তু এটা আসলে ধরেন আপনার অফিসে চলতেছে, কোন একটা ডিস্ক কোনো কারণে ড্যামেজ হয়ে গেল আর কি। হ্যাঁ, সেই ঘটনা আমাদের তো এখানে ড্যামেজ হচ্ছে না, আমরা জাস্ট ম্যানুয়ালি সরাই দিতেছি। তো সরানোর আগে আমরা একটু বুট অর্ডারটা যদি দেখে নেই। আমি অনেকবার বলছি, যেহেতু আমি লিনাক্স ইউজার, আমি ভার্চুয়াল মেশিন ম্যানেজার ইউজ করি, আপনারা হয়তো ভিএমওয়্যারে
বা ভার্চুয়াল বক্সে আপনাদের বুট অর্ডারটা দেখে নেবেন। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন মনে হয়। ওই কন্টেনারের ওইটা উবুন্টু কন্টেনারের উপর একটা ক্লিক করবেন, একটা জিনিস দেখতে পাবেন। জি ভাই। এরপরে হচ্ছে এই যে ইয়ে থাকে না, যে স্কুলের স্ট্যাটাসটা গ্রাফিক্যালি দেখা যায় না, জেডএফএস পুলের স্ট্যাটাস কমান্ড রান করতে বলতেছেন? কমান্ড না, গ্রাফিক্যালি যে দেখা যায়। না, এটার কথা বলতেছেন এখানে? স্ট্যাটাস দেখা যায় এটার কথা বলতেছেন ভাই? না, এইটা না, এইটা না, একবারে আপনার ওই যে দুইটা আপনার পিডি বি ডিবি3 এরকম দেখা যায় যে। আমার ঠিক মানে ধারণা নাই ভাই। আচ্ছা ঠিক আছে, সামনে আগে আমি ওকে, তো যেটা করছিলাম এখানে এখানে ভাই 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 এই যে এই বাম পাশে আসেন, এই যে ডিস্কের নিচে জেডএফএস, এই যে আপনার এই যে নোডের এখানে, এই যে এটা ব্ল্যাক স্ক্রিনের পাশে ডান দিকে যে উইন্ডোটা আপনার ওই যে ফায়ারওয়ালের নিচে। নিচে আসেন, আরো নিচে আসেন, যে জেডএফএস এ ক্লিক করেন। আচ্ছা, এই যে এটা হ্যাঁ, এই পুল আর পুলের মধ্যে যান, ডাবল ক্লিক করে এটাতে। এটা তো আমার হচ্ছে জেডএফএস পুল। এই পুলের মধ্যে দুইটা ডিস্ক, এইখানে এই যে VDA3 আর VDB3 এইটাকে দেখায়, আর বাকি দুইটাকে দেখায় না কেন? এটা কেন দেখে না আমি ঠিক জানি না, হয়তোবা তারা গ্রাফিক্সে এই দুটাকেই কল করছে, ইকো করছে। মানে ওই শুধু এই 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 দুইটাকে দেখায়। আমি মনে করে রাখছিলাম, আমার হঠাৎ মনে হলো যে ভাইকে জিজ্ঞাসা করা লাগবে, আমি এই করে রাখছি। গ্রাফিক্যালি হয়তো তারা এই দুইটাকে ইকো করে ডাকছে, আসলে এই দুইটার ভিতরে মেইন ফাইলগুলো থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ওই দুইটা আরো দুইটা লাগবে, ওই VDA2 ও লাগবে, আবার হ্যাঁ। VDB2 ও লাগবে আমাদের, কিন্তু এইখানে আসলে বড় ফাইলগুলো এই দুইটার মধ্যে থাকে আর কি। আচ্ছা। তো যেটা বলতেছিলাম, আমাদের যেই হচ্ছে মানে বুট অপশন থেকে আমরা বোর্ড সিরিয়ালটা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, এই দেখেন আমাদের এটা হচ্ছে DIX1। DIX1টা হচ্ছে বুট অর্ডারে 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে আমাদের এই যে যেটাতে মিররিং হয়েছে সেটা। ওকে, তাহলে এইবার আমরা এখন কোনটাকে রিমুভ করবো বলেন আপনারা কেউ একজন? একটাকে রিমুভ করি, 1 রিমুভ করবো, তাই না? ওকে, তাহলে আচ্ছা আমরা এই ভিএমটাতে লগ ইন করে এখান থেকে পাওয়ার অফ করে নিচ্ছি। তো আমি ভার্চুয়াল মেশিন ম্যানেজারে করতেছি একই প্রসেস, আপনাদের VMware এবং হচ্ছে ভার্চুয়াল বক্সে বা অন্য কেউ যদি অন্য প্ল্যাটফর্ম ইউজ করেন বিষয়গুলো সিমিলার। আচ্ছা, আমাদের এখানে আজকে আরেকজন নতুন অতিথি দেখা যাচ্ছে, আলামিন খন্দকার। আলামিন ভাই কেমন আছেন? কোথা থেকে জয়েন করছেন? আজকে কি আপনি প্রথম? ভাই আপনার মাইক মিউট করা, আনমিউট করে একটু নিজের পরিচয় দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আর একটু কোশ্চেনটা করবেন ভাইয়া। বললাম আজকে কি আপনি প্রথম জয়েন করছেন? না না ভাইয়া, আমি দুই একদিন জয়েন করছি, আজকে কিছুক্ষণ আগে জয়েন করছি, দেরি হয়ে গেছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমাদের এই DIX1, রাশেদ ভাই বলতেছে DIX1 কি রিমুভ করার জন্য রিমুভ করলাম, ম্যানুয়ালি রিমুভ করলাম, কিন্তু আমরা ধরে নিলাম আমাদের ডিস্কটা হচ্ছে ডেস্ট্রয় হয়ে গেছে। বুট অর্ডার থেকে আবার একটু দেখে আসি, আমরা 1 রিমুভ করছিলাম, তাহলে এনে আবার 1 কিভাবে রইলো? এখানে যেটা 2 ছিল, এই 2টা 1 হয়ে গেছে, সিরিয়ালটা সে ওইভাবে আর কি লিখে নিচ্ছে আর কি। অসুবিধা নাই, এটা আপনারা প্রথম ডিস্ক হিসেবে ধরে নিতে পারেন। দেখেন আমার একটা ডিস্ক ডেস্ট্রয় হয়ে যাওয়ার পরেও আমার ওএস কিন্তু লোড হচ্ছে। রাশেদ ভাই এখানে ইকো হচ্ছে। ওকে, তাহলে আমরা আবার সেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ফিরে আসি, রিলোড দিলাম। দেখেন আমার একটা ডিস্ক থেকেও হচ্ছে আমার ওএস রান হচ্ছে এবং যে কন্টেনার ছিল সেটাও রান হচ্ছে। হ্যাঁ,
তাহলে প্রথমে এইখানে কিন্তু আমরা রেডের একটা সুবিধা কিন্তু পাই গেলাম। কি সুবিধা? আমার একটা ডিস্ক ড্যামেজ হওয়ার পরেও আমার সার্ভিস আপ আছে, ডাউন হয় নাই। তাহলে কি আমরা রেডের একটা সুবিধা পাইলাম দুদুল ভাই? জি বস, Okay. একটা সুবিধা পাইছি। এখন আমার একটা ডিস্কের উপরে আমার সার্ভিস চলতেছে, কিন্তু এটা রিস্ক হয়ে গেল না বিষয়টা? যে কোনো মুহূর্তে তো এটাও ডাউন হইতে পারে, পারে দুদুল ভাই? জি ভাই। পারে। তাহলে প্রোডাকশনে যখন এরকম কাজ চলবে তখন আমাদের কি করতে হবে? এগুলো আসলে রিয়েল টাইম মনিটরিং এর মধ্যে রাখা হয়। হ্যাঁ, ডিস্কের হেলথ চেক করা হয়, কি পরিস্থিতি এগুলো দেখা হয়। তো আমরা যখন দেখলাম একটা ডিস্ক ড্যামেজ হয়ে গেছে, সেটা আমরা সরাসরি আমাদের সার্ভার র্যাক থেকে আমরা খুলে ফেললাম। খুলে আমরা সেখানে আরেকটা ডিস্ক অ্যাড করব। তো এখানে আমরা কি করব? সার্ভার রুমে ঢুকবো, র্যাক থেকে সার্ভারটা বের করব, তারপর হচ্ছে আমরা সেখানে আমাদের ব্লক ডিভাইসটা ইনসার্ট করবো, অর্থাৎ স্টোরেজ ডিভাইসটা। হ্যাঁ, তো সেটা তো যেহেতু আমরা এখানে ল্যাবে করতেছি, আমরা এটা ভার্চুয়ালি অ্যাড করে ফেলবো আর কি। তো আমাদের এটা নিয়ম হচ্ছে সিমিলার সাইজ আর কি। আমি অ্যাড করলাম। আসলে এটা আরেকটা নিয়ম হচ্ছে, এটা ভার্চুয়ালি অ্যাড করলে এই সিস্টেমটাকে পাওয়ার ডাউন করে তারপর অ্যাড করা। আচ্ছা, আমি যেহেতু অন করেই ফেলছি, দেখি তো আছে কিনা, আসলো কিনা। চলে আসছে, এই যে এটা বিডিসি। ভাই একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন ভাই। ধরেন প্রোডাকশনের সার্ভার গুলোতে তো আপনার হ্যালো রাশেদ ভাই, শোনা যাচ্ছে না? রাশেদ ভাই, ভাই শুনতে পাচ্ছেন? সাউন্ড খুব কম, বলেন। নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে। আচ্ছা, বলছিলাম যে প্রোডাকশনের তো সার্ভার গুলোতে আপনার হোয়াটসঅ্যাপ করার মতো ফ্যাসিলিটিস থাকে, তো সেটার জন্য কি প্রক্সমক্সে আলাদা কোনো প্রক্সমক্সে আলাদা কোনো ফিচার আছে কিনা, তাই তো? মানে হোয়াটসঅ্যাপের কোনো ফিচার আছে কিনা? মানে বন্ধন তো আলাদা মানে ফিচার থাকা দরকার নাই। হোয়াটসঅ্যাপেবল মানে কি? আপনার রানিং সার্ভারে আপনি আপনার ব্লক ডিভাইস অর্থাৎ স্টোরেজ আপনি অ্যাড করে দিতে পারতেছেন। আসলে এটাই হওয়া উচিত, কারণ এই একটা এই যে সার্ভিসের, ডিসটা নষ্ট হলো, আমি রানিং অবস্থায় খুলে চেঞ্জ করে ফেললাম, এটা তো ধরেন হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপেবল বলা হয়। হ্যাঁ বলেন রাশিদ ভাই। এইটার জন্য প্রক্সমক্স এর মধ্যে কোনো ফিচার অন অফ করার কোনো এটার জন্য প্রক্সমক্সের কোনো ফিচার আছে কিনা আমার ঠিক আসলে জানা নাই। রাশেদ ভাই যেটা বলছে সেটা মনে হয় যে হোয়াটসঅ্যাপ করতে গেলে মানে প্রক্সমক্সে কোনো কিছু অন অফ রাখতে হবে কিনা বা এরকম কিছু মনে জিনিস হতে যাচ্ছে উনি। না, এরকম আমার হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা তো আমরা নিজেরা একটু ভ্যালিডিটি দেখবো সেটা কি অবস্থা, এরকম কি আছে না। ওকে ভাই, ওকে ওকে ওকে। দেখেন তাহলে আমাদের বিডিসি অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এখন যেহেতু অ্যাড হয়ে গেল, এইটাতে এখন আমাদের কি করতে হবে? এই যে আমাদের যে রানিং যে ডিস্কটা আছে বিডিএ, এটার যে পার্টিশন লেআউট আছে, এটা হুবহু হচ্ছে আমাদের বিডিসি তেও করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এসজি ডিস্ক ডের বিডি এড হাইফেন আর, আর মানে এখানে রিপ্লেস হচ্ছে আর কি। হ্যাঁ, ডিস্কটাকে আগে ক্লিন করে নিলে ভালো হয় না, ফরম্যাট করে নেওয়ার মতো করে। এটা তো আমরা নতুন অ্যাড করলাম, এটা আমরা ধরে নিছি যে ফরম্যাট করাই আছে। ঠিক আছে, বা আপনি যেটা বলতেছেন, আপনি মনে হয় এটা বলতেছেন যে এখান থেকে ওয়াইপ করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ ওয়াইপ করে, হ্যাঁ হ্যাঁ, যে এমনও তো হতে পারে করলাম ডিস্কটা আপনার কথা মতো। থাকলেও থাকতে পারে, আমি শিওর না। আচ্ছা, তাহলে এই যে এখন আমরা ওয়াইপ করে নিলাম। হ্যাঁ, ওকে, এটা আমরা দেখে নিলাম যে ফুল স্ট্যাটাসটা আমরা একটু দেখে নেই বাকি কাজ করার আগে। এই যে দেখেন, আমরা জেড ফুল স্ট্যাটাসটা আসলে আমাদের এটা রিমুভ করার আগে আপনাদের একটু দেখায় নেওয়া দরকার ছিল, যে ভুলটা হয়ে গেছে। এখানে দেখেন এটা হচ্ছে এই যে এটা ফেল। হ্যাঁ, এটা কাজ করতেছে না আমাদের, এটাতে ফল্ট আছে। আর এই যে বিডিএ, এটা অনলাইন, মানে এটা থেকে কিন্তু আমাদের এখন ওএসটা চলতেছে।
এবং এটা একটা পুলের আন্ডারে, এটা হচ্ছে আর পুলের আন্ডারে আছে। ওকে, এসজি ডিক্স ডেপ বিডি এ হাইফেন আর ডেপ বিডি। একটু বলেন তো কেউ কি হবে এখানে? রাশেদ দেব বলেন না, উৎপল দাদাও বলেন না। বিডিসি। ডিসি। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই আরেকটা কথা ছিল, বলেন ভাই। এই যে আমরা ডেভ বিডিএ এবং বিডিসি নাম দিয়ে কাজটা করলাম, এমনও তো হতে পারে আমি একবার চেক করার পর মেশিনটা আবার বন্ধ করা লাগছে, কোনো কারণে রিচেক হওয়ার জন্য হার্ড ডিস্কটা খুলে আবার পোর্ট ঘুরাই ফিরাই লাগাইতে, এই ভিডিএসি কিন্তু উল্টায় পাল্টাই যেতে পারে। সেই ক্ষেত্রে কি আমার ওই ইউআইডি দিয়ে করা উচিত না? হ্যাঁ ইউআইডি দিয়ে করা যায়, দুইভাবে করা যায়, রাইট রাইট, দুইভাবে করা যায় ভাই। আমরা এটা সহজের জন্য, এই সহজের জন্য আমি জাস্ট আলাপ করে রাখলাম, সিনারিও তো এরকম হতেও পারে যে হতে পারে ভাই। হ্যাঁ ইউআইডি দিয়েও করা যায়, রাইট রাইট রাইট, করা যায়। ওকে বেস্ট প্র্যাকটিস হলো যে ইউআইডি দিয়ে করা, যে ওখানে থাকলে আপনার কোনো আর কনফিউশন থাকে না, চেঞ্জ হওয়া যায়, কারণ নাম চেঞ্জ হতেই পারে। হতেই পারে, রাইট। এইটা হঠাৎ মনে আসলো, ওই যে আইএসকেজির মাধ্যমে যখন স্টোরেজ শেয়ার করা হয় না, তখন ওই হচ্ছে তখন এই জিনিসগুলা ছিল যে হচ্ছে ইউআইডি তে করাটা হচ্ছে বেস্ট। আপনি কারণ আপনি যে কাজে করেন ইউআইডি দিয়ে করাটাই হলো মানে বেস্ট। রাইট নাম তো আপনি যে কোনো সময় চেঞ্জও হতে পারে। আপনি দেখা যাচ্ছে কোনো কারণে এখন মনে করেন যে আপনি আজকে সিস্টেম অ্যাডমিন হিসেবে কাজ করছেন আর আপনি আপনার মতো নাম দিয়ে দিচ্ছেন, আরেকজন এসে কাজ করলো, সে আসে আপনার নাম বুঝতেছে না, সে তখন ইউআইডি যখন থাকে ওটা তো চেঞ্জ করতে পারবে না, ওটা আপনি 100 জন কাজ করলেও 101 নম্বরই থাকে। হ্যাঁ এই এটা জন্য ইউআইডি দিয়ে করা উচিত। কেন করা উচিত? ধরেন আমাদের দুইজনের নামে কি হইতে পারে, রাশেদ ভাই আছে, আমার নামও রাশেদ হইতে পারতো, কিন্তু ওনার যে ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে কিন্তু আমার নাম্বার মিলবে না। এই জন্য আসলে ইউআইডি তে করলে বিষয়টা মানে একদম অ্যাকুরেট হয়, ইউনিক হয় আর কি, মানে ওইটা আরেকজন নিতে পারবে না। রাইট। ইউআইডি মানে ইউনিক আইডি। আচ্ছা, এখন আমরা যেটাতে পার্টিশন টেবিলটা আমরা হুবহু কপি করলাম, সেই টেবিল সেই ডিস্কে হচ্ছে আমরা একটা আইডি দিব। হ্যাঁ, জি ডিক্স হাইফেন জি ডেভ বিডি সি। তাহলে অপারেশন এটা হচ্ছে সাকসেসফুল হয়েছে আর কি। হ্যাঁ ওকে, তাহলে আমাদের দুইটা কাজ হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ডাটা আছে, এই যে আমাদের এইখানে বিডিএ তে যে ডাটা আছে এই ডাটাটাকে কপি করে নিয়ে আসতে হবে আমাদের এই যে বিডিসি 3 তে। তাহলে আমরা কিভাবে কপি করে নিয়ে আসবো? জেট পোলের পরে কি দিব? জেট পোলের পরে হচ্ছে আমাদের রিপ্লেস আর পোলটা কি? এই যে আমাদের যে পোল আছে, এই যে পোলের নাম এই আর পোল। আচ্ছা, তারপর হচ্ছে ডেপ বিডিসি কি দিব? 3। কি ব্যাপার? বছরে কি ভিডিসি 3 হবে না 2 হবে আপনার? ও আচ্ছা, সরি 2 দিছি, 2 হবে, 2 আমি ভুল করে দিয়েছি। না বানান ভুল লিখছি আমি। হ্যাঁ, জেট পোল রিপ্লেস আর পোল ডেভ বিডি সি 3, তাই তো ওর কথা। আমি তো 3 তে রিপ্লেস, হ্যাঁ 3 তে তো রিপ্লেস করতেছি না, ওই ডাটা কপি করতে। ভিডিসি দেন তো ভাই, শুধু ভিডিসি দেন। আচ্ছা দাঁড়ান,
get pool replace r pool dev bd c এটা হচ্ছে আমাদের 3 হবে, হ্যাঁ? কিন্তু সে cannot replace with no such device in the pool. সে বলতেছে পোলে এই ধরনের ডিভাইস নাই, কেন বলতেছে? পুলের স্ট্যাটাস চেক করা যায় না বস? হ্যাঁ, পোলের স্ট্যাটাস আমরা চেক করলাম। ও, এই যে- করছি। এই যে- হ্যাঁ, এই যে- হ্যাঁ, হ্যাঁ, দেখছি। ভাই স্ল্যাশ ডেভ ভিডিসি 3 না দিয়ে শুধু ভিডিসি 3 দিয়ে দেখেন তো কি হয়। আচ্ছা, আমরা তো কমান্ডটা ভুল করছি। হ্যাঁ, কারণ পুলের মধ্যে নামটা এখানে দিতে হবে, আপনাকে ওই ডিস্কের পাথ দিতে হবে না। হ্যাঁ? পোল রিপ্লেস আর পুল নেম শুধু দেন লাস্ট, আর পুলের পরে বিডিসি 3। ডিস্কের পাথ লাগবে না, এখানে ওই পুলের নাম দিতে হবে। আর পুল তারপরে বিডিসি 3, শুধু বিডিসি 3। না, এটা তো অটোমেটিক। নো সাচ ডিভাইস ইন পোল। আমরা তো এটা ইউনিক আইডি দিলাম, ইউনিক আইডি তো নিল। ইউনিক আইডি যে দিয়েছিলেন হাইটেন জি দিয়ে, ওইটাকে র্যান্ডম করার জন্য আবার আর টাচ দেওয়া লাগে না? আচ্ছা, এটা হাইফেন জি দিতে হয়, জি দিছিলাম আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে এডজিডিক্স এডিসি, হ্যাঁ তাই তো দিলাম। এডিসি ভাইয়া ওই যে আপনার ওই যেই ফাইলটা কপি করতেছেন ওইটার নাম দিতে হবে না? না, সেটা তো নাম দিতে হবে না। ওই ডিস্কটা এখন নাই সিস্টেমে, দেওয়া না দেওয়ার সময়। না, যেখান থেকে কপি করা হইতেছে ওই যে ভিডিও থ্রির নামটা দিতে হবে না? না, ওটা লাগবে না, ওটা লাগবে না। বিডিএ আচ্ছা, আপনি দেন না তো ভাইয়া, যে হার্ড ডিস্কটা মানে ফেল করছে ওই হার্ড ডিস্কের দিতে হবে না, আইডি দিতে হবে তো। আপনার কমান্ডটা আমি অবশ্য যখন চেক করছিলাম তখন ওই আর পুলের পরে বলে মানে যেই ডিস্কটা মানে ফেল করছে ওটা দিতে হবে। না ফেল না, যেটা স্টেবল আছে ওইটা থেকে যেটাতে কপি হবে সেটা এইভাবে করে দিছিলাম। এই কথাটাই বলতেছিলাম মেজবা ভাই। মানে আপনারা বলতেছেন এই যে এভাবে দিয়ে হচ্ছে বিডি A3 তারপরে হচ্ছে ভিডি C3। হ্যাঁ হ্যাঁ, এরপরে বিডি, এরপর ডেভ বিডিএ 3, এখন বিডিএ 3, বিডিএ 3, বিডিএ C3, ভিডি C3 এবার এবার ওকে। সোর্স দেওয়া হয়েছিল, আমিও ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোর্স আর ডেস্টিনেশন দুইটা লাগবে। সোর্সকে বলে দিতে হবে যে ওই বা ওখানে আপনি ওর আইডিটা দিয়ে তারপরে দিতে হবে। আচ্ছা, প্রক্সিমাক্স গোস্ট স্ট্যাটাসটা আমরা একটু চেক করে নেই। ওকে, এইবার হচ্ছে আমাদের রাশিদার এখান থেকে আসে, শব্দ আসে। ওকে, আমরা এবার মানে বুটেবল ডিস্কটাকে বুটেবল করব আর কি। বুটেবল করার জন্য আমরা কি করব? প্রক্সিমাক্স বুট, তারপর হচ্ছে বুট টুল ফরম্যাট করব, ট্যাব বিডি BDC2। আচ্ছা, ওকে, তারপরে এখানে আমরা গ্রাব ইনস্টল করব।
গ্রাফ কি এই ব্যাপারে আপনারা জানেন? না ভাই, আচ্ছা, গ্রাফ হচ্ছে আমরা যখন কম্পিউটার চালু করি আমরা কি করি, কম্পিউটারের মানে যেটা পাওয়ার সুইচের যে বাটন সেটাতে প্রেস করি। এই যে আমরা প্রেস করি এইখান থেকে সিগন্যাল যায় হচ্ছে আমাদের ফার্মওয়্যারে, মানে যেটাকে আমরা বায়োস বলি বা ইউএফআই বলি, সেই বায়োসে যায় সিগন্যাল। সেই বায়োস থেকে সিগন্যাল যায় হচ্ছে গ্রাফে। গ্রাফ হচ্ছে নির্ধারণ করে যে হচ্ছে আমার কোন ওএসটা লোড হবে। ওএস কে লোড করায় দেয় যে মানে যেই অংশটা, যে সিস্টেম, সেটাই হচ্ছে আসলে গ্রাফ। এটা একদম সহজ ভাষায় আর কি যদি আমরা বলি আর কি। সোজা কথা হলো উইন্ডোজের যেটা বুট ফাইল আছে এটা হলো গ্রাফ ফাইল আর কি, তাই তো? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফও ইনস্টল হয়ে গেল। এবার হচ্ছে আমরা প্রক্সমক্স বুট টুলকে একটু রিফ্রেশ দিয়ে ফেলাই। প্রক্সমক্স বুট টুল রিফ্রেশ। আচ্ছা, তাহলে আমাদের মেইন কাজ মোটামুটি অনেকটাই আগায় গেছে। আমরা এবার জেট ফুল স্ট্যাটাসটা একটু দেখে আসি কি অবস্থা। দেখেন এখানে দুইটাই এখন কি হয়েছে, অনলাইন দেখাচ্ছে, তাই না? আচ্ছা, প্রক্সমক্স বুট টুল স্ট্যাটাস। আচ্ছা, এই যে এখানে দেখেন গ্রাফ কনফিগার হয়েছে, হ্যাঁ, কার্নেলের সাথে। ওকে, তো এইবার আমরা এটাকে চেক করব যে আমরা যে কনফিগার করলাম, আপনার যে বুট রিকভার করলাম সেটা কি ঠিক আছে কিনা। তো আমরা যেটা করতে পারি, আমাদের নতুন যে ডিস্কটা আছে সেটা রেখে পুরাতন ডিস্কটাকে আমরা রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের নতুন কোনটা? আমার একটা PC? কথা ছিল। হ্যাঁ ভাই বলেন। আমরা হচ্ছে এই যে VDC3 কে কনফিগার করলাম, 2 কে কমান্ড দিয়ে করলাম, এই 1টা একা একা হয়ে গেল যে। ওয়ান একা একা হয়ে গেল বলতে? মানে আমরা তো ধরেন ওই কমান্ড যখন দিলাম আমরা হচ্ছে প্রথমে তো ওই যে VDC3 ক্রিয়েট হওয়ার জন্য তো দিলাম কমান্ড। এইটা কিভাবে হইলো ভাই? আমরা যখন হচ্ছে আমাদের পার্টিশন টেবিলটাকে ই করছিলাম, মানে কপি করছিলাম, তখনই এটা BTC1 তখনই হয়ে গেছে। তখনই 1 হয়ে গেছে। আর ওই যে বুট ফাইলটা যখন আপনি ইয়ে দিলেন, রিফ্রেশ দিলেন, তখন এটার মধ্যে ওই ফাইলটা কপি হয়ে গেল না? এটা কি আসলে তখনই হয়েছে নাকি ওই যখন পার্টিশনটা করার সময় এখানে চলে আসছে? আমি ঠিক জানি না, এটা দেখতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি যা বলছেন। ওকে, তাহলে আমরা যেটা করব যে নতুন যে ডিস্কটাকে আমরা অ্যাড করছি এটাকে রেখে আগেরটাকে রিমুভ করে দিব। তো রিমুভ না করে দিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে জাস্ট বুট অর্ডারটা চেঞ্জ করে দিয়ে আমরা দেখতে পারি যে আসলে কি নতুন ডিস্ক থেকে। অফলাইনে তো করে দেওয়া যায় ভাই। হ্যাঁ, অফলাইনে করে দেওয়া যায়। ওকে, আমি একটু এটা করতেছি, পাওয়ার অফ করে নিচ্ছি মেশিনটা। এই যে আমাদের 3 নাম্বার, এটাই তো আমরা অ্যাড করছিলাম, তাই না? ভাই বলেন কেউ একজন, এটাই তো অ্যাড করছিলাম। জি বস। ওকে, এটাকে আমরা 1 নাম্বারে নিয়ে গেলাম আর 1 নাম্বারটাকে 2 নাম্বারে নিয়ে আসলাম এবং বুট অর্ডার থেকে এটা টিক চিহ্ন উঠাই দিলাম, মানে সে বুট হবে না। ওকে, এইবার আমরা পাওয়ার অন করি। যদি সব ঠিক থাকে তাহলে আমাদের ওএস রান করবে। দেখেন ওএস রান করতেছে অলরেডি। যে নীল উইন্ডোটা দেখা গেল ওইটাই গ্রাফ উইন্ডো, ঠিক না ভাই? হ্যাঁ, ওইটাই গ্রাফ, রাইট। তাহলে আমাদের ড্যাশবোর্ড লোড হচ্ছে, একটু সময় নিবে। দেখেন লোড হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে সে কন্টেনারটাকে সরাসরি লোড হয়ে গেছে। খেয়াল করছেন আপনারা?
তার মানে এখানে যদি আমার ভিএমও থাকতো, সেই ভিএম সহই কিন্তু সে লোড হইতো। তাহলে এই বিষয় আসলে কি করা হয়, যখন প্রোডাকশনে এগুলা করা হয়, যে ডিস্কের উপরে রেট করা হয় ওএস, সেই ডিস্কের উপরে আসলে ভিএম বা কন্টেনার রাখা হয় না, সেটা সেভ অথবা এলবিএম থিম অথবা ডিরেক্টরিতে বা জেডএফএস এ রাখা হয়। এটা জাস্ট আমরা পরীক্ষামূলক ভাবে দেখলাম যে যদি সেইখানে থাকে ভিএম বা কন্টেনার, সেটাও কি আসলে কপি হয়ে আসে কিনা। এই যে আমরা কাজটা করলাম সাকসেসফুলি, এটা আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং কাজ মনে হয়েছে আর কি। আপনাদের কাছে কেমন লাগছে এখন আপনারা একটু বলেন। আর এই ফাঁকে আমি যেটা করব, আমি হচ্ছে আমার এই ডিস্ক আবার পাওয়ার অফ করে আমি ডিস্কটাকে পুরোপুরি রিমুভ করে দিয়ে আবার চেক করবো যে আসলে কি লোড হচ্ছে কিনা। হ্যাঁ, দুদুল ভাই কিছু বুঝতে পারছেন না স্যাটেলাইটের উপর দিয়ে গেল? না, মাথার উপর দিয়ে গেছে। তারপরে ওই ভিডিওটা দেখলে পরে আমার আবার আমি ভিডিও দেখে দেখে কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই ভিডিও দেখবেন। এখন আপনাকে আরো সহজ করে বলি, ধরেন আপনার যে ডেস্কটপ, আপনি সেখানে উইন্ডোজ দিচ্ছেন কয়টা ডিস্কের উপরে? আমি উইন্ডোজ দিই তো সচরাচর আমরা একটা ডিস্কের উপরেই দিই। একটা ডিস্কের উপরেই। এটাকে ওই রকম ভাবে যদি আপনি তুলনা করেন, এইখানে আপনি ওএসটা দিচ্ছেন দুইটা ডিস্কের উপরে। হ্যাঁ, জি। তা আমরা পার্সোনাল ইউজের জন্য আমাদের যে ডিস্কের উপরে দেই, সেই ডিস্ক কোনো কারণে করাপ্টেড হয়ে গেলে তাহলে আমার ওএস কি হয়ে গেল, চলে গেল, তখন আমরা আবার কি করি, নতুন করে যদি ডিস্ক ঠিক থাকে সেই ডিস্কের উপরে দিই অথবা অন্য আরেকটা ডিস্ক অ্যাড করি, সেটার উপর ওএস ইনস্টল করি। এই কাজটাই আমরা এখানে করছি। এখন আমাদের পার্সোনাল কম্পিউটার কিছু সময়ের জন্য ডাউন থাকলে আমাদের অসুবিধা নাই, কিন্তু সার্ভার, প্রোডাকশনের সার্ভার যদি মানে একটা মিলি সেকেন্ডের জন্য ডাউন হয়, তাহলে সেটা অনেক বড় একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো সেটা যেন না হয় সেই ব্যবস্থায় আমরা করছি আর কি। এই দেখেন আমি ডিস্ক কোনটা রিমুভ করতেছি, আমি কোনটা রিমুভ করব, ওয়ান রিমুভ করবো তাই না? জি। মেজো ভাই কোনটা রিমুভ করবো, ওয়ানই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ান। ওয়ান, আচ্ছা। তাহলে আমি ওয়ান সিলেক্ট করলাম, এখান থেকে রিমুভ দিলাম, একদম ডিলিট করে দিলাম। আপনারা কি খেয়াল করছেন গুগলের ডেটা সেন্টারে যখন তারা তাদের স্টোরেজ ডিভাইস গুলা মানে ফেলায় দেয়, তখন সেটা কিভাবে ফেলায়? ড্রিল করে দেয়। সেগুলো খুলে তারা হচ্ছে এগুলো ই করে, ওই যে কি মানে গ্রানাইট মেশিনের মতো আছে, ওইটা দিয়ে একদম চুরমার করে ফেলা। হ্যাঁ, তারা কিন্তু আস্ত ডিস্ক কোথাও ফেলায় দেয় না, কারণ যেহেতু ডেটা খুব সিকিউর ডেটা থাকে সেখানে। এটা শুধু ডাটা সেন্টারে না, আপনি ব্যাংক বলেন, বিভিন্ন অফিসে আপনি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট সবসময় স্ক্যাপ করে দিতে হয়। শুধু স্ক্যাপ না, একদম গুড়া গুড়া করে তারপরে ওটাকে পুড়ে দিতে হয়, একদম পুড়ে উপায় নাই সেটা থেকে রিকভার করা, নো ওয়ে। আমাদের অফিসে প্রতি বছরে কিছু না হলে 100-150-200 পিসি তো এগুলো স্ক্র্যাপ হিসেবে ডিক্লেয়ার হয়, কিন্তু এর হার্ড ডিস্ক কোনোভাবে স্ক্র্যাপ হবে না, এটা থাকবে, এটাকে অন্যভাবে ডিস্ট্রয় করে একদম উড়াই দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সেখান থেকে যদি ডেটা রিকভার হয় তাহলে কি ঘটনা ঘটবে বোঝা যায়। আর হার্ড ডিস্ক থেকে ফরম্যাট দিলেও সহজেই ডেটা রিকভার করা যায়। এটার জন্য একটা তামিল ছবি আছে, ওটা দেখেন, পুরা হলো হয়ে পুরা দুনিয়া কন্ট্রোল করে ফেলে এই স্ক্র্যাপ কিনে। এবং আচ্ছা, ও যে স্ক্র্যাপ কিনে এত, মানে মানুষ জানেই না যে সে, কিন্তু ও স্ক্র্যাপ নিয়ে ওখান থেকে ডাটা রিকভারি করে যা মানে তখন ব্ল্যাকমেল শুরু করে সবাইকে। আসলে একটা হলি আসলে তো হার্ড ডিস্ক এগুলো সেল করা তো উচিত না, এবং এই যে আমরা হার্ড ডিস্কও আমি মনে করি যে এইভাবে সেল করা উচিত না। আমরা আমরা অনেকে বলি কি যে বিভিন্ন জায়গা থেকে আমাদের মেসেজ আসে, আসে, আমি তো কোথাও নাম্বার দেই নাই, কিন্তু নাম্বারটা আমি দিছি। কিভাবে দিছি? এক হলো আমি ভিজিটিং কার্ড কি করি, আমি মুড়ির দোকানদারকে দেই। ও দুটো কি হবে, এটা দিলে কি হবে? কিন্তু ওই মুড়ির দোকানের কাছ থেকে যে ওই কার্ডটা চলে যাচ্ছে যে যারা ডাটা কালেক্ট করে তাদের কাছে যাচ্ছে। তারপরে আপনি কি হচ্ছে, আপনি কোনো একটা মেলায় গেছেন, ওই যে একটা কথা আছে না যে ফ্রি মানে হলো ইউ আর এ প্রোডাক্ট, আর পেড মানে হলো আই এম দ্যাট দ্য প্রোডাক্ট, ঠিক আছে? আর ফ্রিতে কি হয়,
আপনি একটা কোনো মেলায় গেছেন বা এসে গেছেন, আপনাকে যদি বলে যে ভাই আপনি এখানে কার্ড দেন আপনি একটা চকলেট পাবেন, আপনি কি করেন? একটা জায়গায় 2টা কার্ড দেন, 4টা কার্ড দেন, দিয়ে 4টা চকলেট নেন। কিন্তু 4টা চকলেট কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে নিছে। আপনি মনে করছেন যে আমি তো লাভবান হলাম, কিন্তু আসলে না, আপনি লুজার হয়েছেন। লাভবান সে হয়েছে, কারণ সে আপনার কাছ থেকে কার্ডটা পাইছে, ওই কার্ডটা দিয়ে সে অনেক কিছু করবে। এগুলো তো আমরা প্রায় হর হামেশা দেখি, বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি হ্যাঁ। বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। তো সেই সব ইভেন্টে গিফট দেওয়া হয় পার্টিসিপেটদের, দেখা যাচ্ছে ভালোই দামি দামি গিফট দিচ্ছে। আসলে কেন দিচ্ছে? তাদের পিছনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হচ্ছে ডাটা নেওয়া।